নিবেদন। এতক্ষণ পরে ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর পক্ষ থেকে আমরা যে পালাখানি মঞ্চস্থ করতে চলেছি সেই পালাখানি হলো মহাভারত থেকে টুকে নেওয়া পালা। তাই সূর্য ওস্তাদ গঙ্গাধর মাহাতো প্রতিষ্ঠিত, ওস্তাদ শ্যামচাঁদ মাহাতো নির্দেশিত, ওস্তাদ মথুর কালিতি রচিত, তাই পালা রচয়িতা নাম রেখেছে দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। দ্রৌপদীর বস্ত্র হরণ হইতে মহাবলী ভীম হস্তে দুঃশাসনের রক্তপাত। তাই এদিকে সেই ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণাচার্য, কৃপাচার্য, কর্ণ, দুর্যোধন, শকুনি এবং হস্তিনাপুরীর সমস্ত রাজা প্রজা তারা সকলেই সেই হস্তিনাপুর সভার দিকে আগমন করছে। ভীষ্মদেব, দ্রোণাচার্য,
আজকে নীলানন্দ
নয়, আমি চললাম সেই দ্রৌপদীর কাছে, আমি চললাম সেই দ্রৌপদীর কাছে। আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু তোমার মুখ হঠাৎ করে বন্ধ হয়ে গেল কেন? কি হয়েছে সত্যি ঘটনা আমার কাছে খুলে বলো। যুবরাজ, আমি গিয়েছিলাম সেই দ্রৌপদীর কাছে, কিন্তু সে কোনো মতেই আসতে চাইল না এই সভায়। আমি অনেক অনেক চেষ্টা করলাম, কিন্তু সে কোনো মতেই রাজি হলো না এই সভায় আসার জন্য। তুমি কি জানো দুঃশাসন, সেই দ্রৌপদী নাকি আমার কোথাতে আসতে চাই না এই সভায়। আমি তার জন্য তোমাকে ডেকেছি দুঃশাসন, আমি তার জন্য তোমাকে ডেকেছি। শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি নিজে গিয়ে ওই অহংকারী নারীর চুলে টানতে নিয়ে সেই সভায় তাকে জানিয়ে দাও যে দুর্যোধন তাকে জুহার দিতেছে। হ্যাঁ দাদা, আমি তো পূর্বে বলেছি যে আমি আপনাদের সব আমি এখনই নিয়ে পিতামহ, আপনি তো সব কিছু দেখলেন পিতামহ, আপনি তো সব কিছু দেখলেন। ওই দুঃশাসন কিভাবে আমায় অপমানিত করে দিনে টানতে
কি বললে সুন্দরী? তোমার পঞ্চপাণ্ডব স্বামী? না 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 না। শোনো সুন্দরী, তোমার পঞ্চপাণ্ডব স্বামী তোমাকে রক্ষা করতে পারবে না। কারণ তুমি কি জানো? তুমি কি জানো সুন্দরী? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামীরা আমাদের সঙ্গে ওই জুহাই হেরে আমাদের দাস হয়ে গেছে। আর জানো সুন্দরী, তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী কি করেছে? তোমার এই পঞ্চপাণ্ডব স্বামী না আমাদের সঙ্গে ওই জুহাই তোমাকেও হেরে গেছে। তুমি কোন সভার মাধানে নিষ্ঠুর বিধাতা আমার কেন বন্ধু ভাড়া
তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে এই সভায় তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি নাকি চুহাই দেখি তাকে এই সভা মাঠে নগরক কেমন লাগে। ওরে ভাই দুঃশাসন, তুমি ওই পঞ্চপাণ্ডবের দিকে তাকিও না। দেখো ওই ভীম কিভাবে ছটপট ছটপট করছে। ওই ভীম এখন ছটপট ছটপট করবে, কারণ তারা জুয়াই তো হেরে গেছে না, তাই না ভাই? হে দাদা, ঠিক বলেছো, ঠিক বলেছো। যা দুঃশাসন, তুমি এখন আমার একটা পালন করো। এই দ্রৌপদীর বস্ত্র থেকে তাকে নির্বস্ত্র করে তাকে উলঙ্গ করে দাও। হে দাদা, আমি তো পূর্বে বলেছি আমি আপনাদের করে করবো বাবা, আমি এখানে বিলম্ব করবো না। আমি এখানে দ্রৌপদীর বস্ত্র করে তাকে নির্বস্ত্র করে এই বাবা আমার আমি উলঙ্গ করে দেবো। দর্শক মন্ডলী, এদিকে যে যুবরাজ দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে সে মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগে একদিন গর্গমণি গঙ্গার জলে স্নান করছিল। এমন সময় সেই গর্গমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্গমণি সেই জলের মধ্যে লঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না, কিন্তু কিন্তু ভগবানের লীলা। এমন সময় সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। সেখানে দ্রৌপদী পৌঁছে দেখতে পায় যে গর্গমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্গমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্গমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তাই শুধু দর্শক মন্ডলী, তাই সেই গর্গমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। এদিকে সেই দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারানী ধৃতরাষ্ট্রকে বলছে,
যায় এবং তাদের ওই কাজবাজ এবং মনোবাদ পূরণ হয়ে যায়। আর এদিকে দুঃশাসন চলেছেন তার সমস্ত সেনা সৈন্য নিয়ে সেই রণভূমির দিকে। আর ওদিকে পঞ্চ পাণ্ডব চলেছেন যুদ্ধ করার জন্য সেই রণভূমির দিকে আপনাদের মহান রঙ্গমঞ্চে। রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর চুলের মধ্যে তুমি লুকিয়ে রয়েছে। সাবধান হকারী দুঃশাসন, আর নয় দুঃশাসন আর নয়। মনে পড়ে সেই রাজসভার কথা। আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর বস্ত্র হরণ করার চেষ্টা করেছিল। তাই সেই পাপের প্রতিফল পাওয়ার জন্য তুমি তৈরি হয়ে যাও দুঃশাসন। আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তাই ধরে করে নন।
আমাদের পাঞ্চালী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্টু দুঃশাসনের রক্ত দিয়ে তার কেস ধৌত করবে, কিন্তু না না না,